আজ থেকে 400 বছর আগে যখন ইংরেজরা পা দেয়নি এই বাংলায়, কেমন ছিল এই বাংলা, কেমন ছিল এই দেশ, জানতে ইচ্ছে করে না? সেসব কিন্তু লিখে গিয়েছেন বেশ কিছু বিদেশি পর্যটক, যারা সেই সময় ভারতে এসেছিলেন। আর সেই সব লেখা যখন পাওয়া যায়, তা কোনো মণিমুক্তের থেকে কম দামি কিছু নয়। গত কয় মাস যাবৎ আমরা খুঁজছিলাম এরকমই কিছু লেখা। র্যালফ ফিচ ছিলেন বাংলায় পা রাখা প্রথম ইংরেজ। 1586 সালে তিনি এসেছিলেন বাংলায়। কেমন ছিল তার ভ্রমণের অভিজ্ঞতা, জানবো আজকের পর্বে। আজ প্রথম পর্ব। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প আমরা নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের তাই পৌঁছে দিতে পারে অনেক অনেক মানুষের কাছে। লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলটি। আমাদের এই পর্বটির জন্য মূল লেখা থেকে সংক্ষিপ্ত ভাবানুবাদ করেছেন কৌশিক রায়। তাহলে চলুন আমরা প্রবেশ করি র্যালফ ফিচের ভ্রমণ কথায়। অনেক দিন পর আমি আর বল্টু শঙ্খদার বাড়ি গিয়ে হাজির। আমাদেরও কলেজের সেম চলছিল আর শঙ্খদারও নতুন চাকরি। সব মিলিয়ে আর কিছুতেই সময় করে ওঠা হচ্ছিল না। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে আর কতই বা সময় হয়। ঘরে ঢুকতেই দেখি শঙ্খদা খাটের উপর চিত হয়ে শুয়ে একটা বই পড়ে চলেছে। আমাদের ঢুকতে দেখেই বলল, আরে মানিক জোড়, তা পিকাই এতদিন পর পথ ভুল করে নাকি? আমি উত্তর দেওয়ার আগেই অবশ্য বল্টুই উত্তরখানা দিয়ে দিল, পথ ভুল করে নাকি? সেই যে কলকাতা বাকে বের হলে, তারপর তোমারও তো আর দেখা নেই। তুমি যখন পথ ভুল করবেই না বলে ঠিক করেছো, তাই বাধ্য হয়ে আমাদেরই করতে হলো। বাবা, ছেলের মুখে কথা ফুটেছে দেখছি। তাহলে কলেজে গিয়ে কিছু উন্নতি হচ্ছে বটে, কি বল? আমি বলি, শঙ্খদা, চাকরি পেতেই কিন্তু তুমি আমাদের ভুলে গেলে। শঙ্খদা উঠে বসে, না রে বাবা, ভুলিনি। আসলে নতুন চাকরিটা বেশ সমস্যার, বুঝলি। প্রথমে ভালোই চলছিল, যেই না খবরের কাগজের সম্পাদক জানতে পারলো আমার কলকাতা বিষয়ে আগ্রহ আছে, অমনি সমস্যার শুরু। আমরা দুজনই একসঙ্গে বলে উঠলাম, কেন কেন? আর বলিস না রে দুঃখের কথা। আমাকে একদিন ডেকে বলল, ইংরেজদের কলকাতা আগমনের সময়টা নিয়ে সবাই তো কচকচিয়ে নিজেদের কলকাতা গবেষক বলে। তা তুমি কি ইংরেজদের আসার আগের কলকাতা কেমন ছিল তা নিয়ে একটা লেখা জমা দিতে পারবে? লোকটার কথা শুনে বুঝলি আমার গা পিত্তি একেবারে জ্বলে গেল। তাই চ্যালেঞ্জটা একেবারে নিয়েই ফেললাম। পেলে কিছু? আমি জিজ্ঞাসা করি। শঙ্খ দস্তিদারকে কি মনে করিস তোরা? হ্যাঁ, পাবো না মানে? বল্টু একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। আরে বাহ, একটা বেশ গল্পের গন্ধ পাচ্ছি। আর তাছাড়া যখন তোমাদের বাড়িতে ঢুকলাম তখন লুচিরও গন্ধ পেলাম। তাহলে আর দেরি করে লাভ কি শঙ্খদা, তুমি শুরু করো। বল্টু গলা উঁচিয়ে জোরে বলে ওঠে, ও জেঠিমা, আমরা আজ খেয়ে দেই যাবো, কিন্তু তাড়াহুড়োর কিচ্ছু নেই, আমরা আছি আরো ঘন্টাখানেক। আমিও নির্লজ্জের মতো একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার বেশি লোভ অবশ্যই ওই গল্পটার উপরেই। আর শঙ্খদাকে যতটা আমরা চিনি, তাতে শঙ্খদারও সম্ভবত পেটে গল্পের ভুড়ভুড়ি কাটছিল, শুধু শোনানোর লোক পাচ্ছিল না। তাই আর আপত্তি না করে হাতের বইটা রেখে শুরু করলো। তোরা র্যালফ ফিচের নাম শুনেছিস? আমরা দুজনেই দুই দিকে মাথা নাড়ালাম। শঙ্খদা বলল, তা স্বাভাবিক, তোদের কাছে এরকমটা আশা করাটাই ভুল। দুটোই আকাট মুখ্য। বুঝেছি। অগত্যা আমাকেই তাহলে র্যালফ কে ছিলেন সেটা একটু বলে নিতে হবে। শোন মন দিয়ে, আমি কিন্তু পরে প্রশ্ন করব। এই র্যালফ ফিচের জন্ম 1550 সালে লন্ডনে, ব্যবসায়ী পরিবারে। তাঁর জাহাজের নাম ছিল টাইগার। সেই জাহাজ চড়ে রানী প্রথম এলিজাবেথের নির্দেশ মতো তিনি যাত্রা শুরু করলেন। এখন র্যালফ ফিচ রানীর চিঠি নিয়ে জাহাজ ছাড়েন 1583 সালে। পথেই ইরানের হরমুজ বন্দরে তিনি গ্রেপ্তার হন। সেখান থেকে তাকে পাঠানো হয় গোয়াতে। সেটা তখন পর্তুগিজ উপনিবেশ। অবশেষে 1584 সালে ফিচ মুক্তি পান 2000 ডুকাটের বিনিময়ে। এরপর তিনি ফতেপুর সিক্রিতে আকবরের রাজধানীতে গিয়ে পৌঁছন। সেটা 1585 সাল।
শেষমেশ বন্ধু নিউবেরির পরামর্শে তিনি বাংলায় আসবেন ঠিক করেন। আগ্রা থেকে যমুনা আর গঙ্গা নদী পেরোনোর পথে প্রয়াগ বা এলাহাবাদ, বারাণসী, পাটনা শহর পার হয়ে আসেন। 1586 সালে ফেব্রুয়ারি মাসে এসে পৌঁছন তান্ডায়। তান্ডা থেকে কুচবিহার, সেখান থেকে হুগলি। হুগলি থেকে ঈশা খাঁর রাজধানী সোনারগাঁও পৌঁছলেন, সাতগাঁও, বাখরগঞ্জ আর শ্রীপুর হয়ে। তারপর চট্টগ্রাম, সোনারগাঁও থেকে সন্দ্বীপ হয়ে পেগু। বল্টু জিজ্ঞাসা করে, এই পেগুটা কোথায়? পেগুটা বর্তমানে মায়ানমারের অংশ। এরপরে 1588 সালে মালাক্কায় যান তিনি। ফেরার পথে আরেকবার বাংলায় এসেছিলেন। নভেম্বর মাসে এলেন আর পরের বছর 3রা ফেব্রুয়ারি অবধি এখানেই ছিলেন। তারপর লন্ডনে পৌঁছালেন 1991 সালে। এই বলে শঙ্খদা একটু থামে। বল্টু বলে ওঠে, হ্যাঁ, সে সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ এর কথা আমরা শুনছি কেন সেটাই তো বুঝছি না। এই কথা শুনে শঙ্খদা বল্টুর মাথায় একটা গাঁটটা মারে। উফ, আকাট মুখ্য একেবারে। এই ফিচ হলো বাংলায় আসা প্রথম ইংরেজ। তোদের চারনক মোটেই নয় যাকে নিয়ে সবাই এত নাচানাচি করে। এই ফিচ নিজের ভ্রমণ কাহিনী লন্ডনে গিয়ে লিপিবদ্ধ করেছিলেন। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঠিক বাণিজ্য কি হবে, তারা কোন কোন বন্দরে যাবে ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ভ্রমণ কাহিনী কাজে এসেছিল। আমার মুখ থেকে নিজের অজ্ঞাতেই একটা বিস্ময় প্রকাশ পায়। আরে বাস, হেব্বি ব্যাপার তো। তা এই ফিচ কি লিখেছিলেন আমাদের বাংলা নিয়ে? শঙ্খদা হাত বাড়িয়ে এক তাড়া কাগজ তুলে নেয়। এই দেখ, বেশ কিছুটা বাংলায় অনুবাদ করে ফেলেছি, যদিও সংক্ষিপ্ত মূল অংশটাই করেছি, তাও শোন মন দিয়ে। শঙ্খদা শুরু করে, বারাণসী থেকে পাটনা পৌঁছলাম গঙ্গা নদী দিয়ে। পথে অনেক সুন্দর নগর দেখলাম আর দেশটা খুবই শস্য শ্যামলা। অনেক বড় বড় নদী এসে গঙ্গায় পড়েছে। ফলে গঙ্গা নদী এতটাই চওড়া যে বৃষ্টির সময় তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যায় না। গ্রীষ্মের সময় ভারতীয়রা সেই নদীতে সাঁতার কাটে বা জলে নামে। পুরুষরা মাথা ডুবিয়ে সাঁতার কাটে আর মেয়েরা মাথা তুলে সাঁতার কাটে। এখানে আরবের মতো চোর খুব বেশি। তারা ভবঘুরে আজকে এক জায়গায় থাকে তো কাল অন্য জায়গায় চলে যায়। মহিলারা এখানে রূপো আর তামার গহনায় এতটাই সমস্ত গা ভরিয়ে রাখে যে পায়ে জুতো পরতে পারে না। পায়ের আঙুলে রূপোর আর তামার তৈরি আংটির মতো গোলাকার বস্তু গহনা থাকে। পাটনায় সোনা অপহরণ করার পদ্ধতি দেখলাম। কতকটা এরকম, মাটিতে গভীর গর্ত করে আর প্রবল জলের ঝাপটা দিয়ে মাটিটা ধুয়ে ফেলে। এইভাবে তারা সোনা সংগ্রহ করে। তারা গর্তটার মুখ ইট দিয়ে গেঁথে দেয় যাতে মাটি গিয়ে গর্তে না পড়ে। পাটনা খুব বড় শহর। আগে রাজধানী ছিল, এখন মোগল সম্রাট আকবরের সাম্রাজ্যের মধ্যে পড়ে। লোকজন লম্বা ও ঋজু, বেশ কিছু বয়স্কও রয়েছে। বাড়িঘরের গড়ন সাদামাটা, মাটির বাড়ি, খড়ের চাল। রাস্তা বেশ চওড়া। সুতির কাপড় আর সুতোর ব্যবসা, চিনির ব্যবসা হয় শহরে। সমগ্র ভারতে আর বাংলায় এই সুতো, কাপড় আর চিনি যায়, আর যায় আফিম। এখানে যে সম্রাটের প্রতিনিধি হয়ে কাজ করেন তাকে বলে টিপের দাস। মানুষজন তাকে গণ্যমান্য করে। এই পাটনার বাজারে ভণ্ড লোকজনও দেখা যায়। আমি একটা লোককে ঘোড়ার পিঠে বসে থাকতে দেখেছি। লোকজন তার পা ছুঁয়ে হাতে চুম্বন করে। তাকে একজন সাধক ভাবে। লোকটা সবসময় ঘুমন্ত অবস্থায় বসে থাকে। আমার মনে হয় লোকটা একটা অলস ভণ্ড। এখানে মানুষজন বড় বেশি এইসব প্রতারকদের বিশ্বাস করে। পাটনা থেকে আমি তান্ডায় পৌঁছলাম। এটা গৌড়ের রাজত্বে পড়ে। বল্টু বলে ওঠে, তান্ডা? এটা কোথায়? এটা মালদার একটা গ্রাম, নাম তানরা বা তন্দন। সংক্ষিপ্ত উত্তর দিয়ে শঙ্খদা পাতাটা ধরে পড়ে চলল। এই জায়গাটা একসময় রাজধানী ছিল, এখন বাদশাহ আকবরের অধীনে। এখানে প্রচুর সুতি ও সুতি বস্ত্রের ব্যবসা চলে। এখানে মানুষজন কোমরে এক ফালি কাপড় জড়িয়ে চলাফেরা করে। শরীরের বাকি অংশ অনাবৃতই থাকে। এখানে অনেক সংখ্যায় বাঘ, বুনো মোষ আর বন মুরগি দেখা যায়। এখানকার মানুষ অনেক প্রতিমার পুজো করে। গঙ্গা নদী থেকে এই তান্ডা মাইল 3 দূরে। বৃষ্টির সময় তাই জায়গাটা ডুবে যায় না। গঙ্গায় মরশুমি প্রবাহের সঙ্গে এই নগরদের স্থায়িত্ব নির্ভরশীল। যেমন আমি আগ্রা থেকে যমুনা, গঙ্গা হয়ে 5 মাসে বাংলায় পৌঁছালাম। অনেক
কম সময়ে এখানে পৌঁছাতে পারতাম। বাংলায় এসে আমি কুচ দেশে গেলাম, যেটা তান্ডা থেকে উত্তর দিকে 25 দিনের পথ। আমি মাথা নাড়লাম। শঙ্খদা আবার শুরু করে। রাজা ভদ্র, নাম সুকেল কাউন্সে, বড় রাজত্ব এবং কোচিন চীন থেকে বেশি দূরে নয়। তারা বলে সেখান থেকে তারা গোলমরিচ আনে। বন্দরের নাম কাছে ঘাট। গোটা দেশ জুড়ে নদীর পাড়ে বাঁশ আর বেত দুটো দিকেই ছোঁচালো করে মাটিতে পুঁতে দেয়, ফলে জল ঢুকতে পারে হাঁটু পর্যন্ত, কিন্তু মানুষ বা ঘোড়া সেখানে ঢোকা সম্ভব নয়। যুদ্ধের সময় তারা সমস্ত জল বিষাক্ত করে দেয়। এখানে রেশম আর কস্তুরি পাওয়া যায়, আর পাওয়া যায় সুতির কাপড়। ভেড়া, কুকুর, ছাগল, বিড়াল আর সমস্ত প্রাণীর জন্য আলাদা চিকিৎসালয় আছে। বুড়ো হয়ে গেলে অথবা খোঁড়া হয়ে গেলে জন্তুগুলো সেখানে থাকে আমৃত্যু। যদি কেউ কোনো জন্তু বা জীব ধরে বা কিনে আনে, তখন এরা তাদের টাকা দিয়ে পশুগুলিকে হাসপাতালে রেখে দেয়। এরা পিঁপড়েদেরও খেতে দেয়। নিজেরা বাদাম খাওয়া পছন্দ করে। যাই হোক, সেখান থেকে হুগলি এলাম। বাংলায় পর্তুগিজরা যে জায়গাটা প্রতিষ্ঠা করেছিল, এটা 7 গাঁ থেকে মাইল 3 দূরে। আমরা বনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলাম, কারণ সকলের চেনা পথে প্রচণ্ড চুরি হয়, চোরে ভর্তি। পথে গৌড়ের কয়েকটা গ্রাম চোখে পড়ল, কিন্তু অধিকাংশ অঞ্চলই বন বাদার। বুনো মোষ, হরিণ আর বুনো শুয়োর দেখা গেল। এখানকার ঘাসগুলো মানুষের চেয়েও লম্বা। আর দেখলাম বাঘ, অনেক বাঘ। পোর্তো পিকুইনো থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত আর একটা বন্দর পোর্তো অ্যাঞ্জেলি, জায়গাটা ওড়িশার মধ্যে পড়ে। বল্টু চিন্তিত স্বরে প্রশ্ন করে, আরে বাবা, এই পোর্তো পিকুইনো আবার কোথায়? আরে বাবা, বলছি তো, শোন না। 1537 সালে সরস্বতী নদীর নব্যতা কমতে থাকে, ফলে পর্তুগিজরা তাদের পুরনো বন্দর 7 গাঁ বন্দর থেকে সরিয়ে এনে হুগলিতে স্থাপন করে। তার নামই ছিল তখন পোর্তো পিকুইনো, মানে ছোট্ট বন্দর। শঙ্খদা উত্তরখানা দিয়ে আমাদের দিকে একটু তাকিয়ে নেয়। বল্টু ফস করে বলে বসে, তুমি কত জানো শঙ্খদা। আর আমিও ফস করে তাতে জুড়ে দিলাম, অথচ এতটুকু গর্ব নেই, দেখেছিস? এই না মানে আর কি। শঙ্খদা বেশ বিরক্ত হয়েই বলল, এই জ্যাঠামো হচ্ছে। তারপরেই কিছুটা রঞ্জিত মল্লিক স্টাইলে বলে উঠল, চাপকে তোমার পিঠে থাল তুলে নেব। থাক, পরেরটা আর বললাম না। আমরা তিনজনই হেসে উঠলাম। আমি বললাম, প্রায় 400 বছর আগে আমাদের চারপাশের জায়গাগুলো এত এরকম ছিল, ভাবতেই কেমন যেন অবিশ্বাস্য লাগে, তাই না? ও শঙ্খদা, থামলে কেন? বাকিটা পড়ো না। শঙ্খদা আবার শুরু করে। শঙ্খদার গল্পের পরের অংশ শুনতে আসতে হবে আগামী সপ্তাহে। আমরা আসছি 2য় পর্ব নিয়ে, তাই শুনতে একদম ভুলবেন না কিন্তু। আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যের কঠোর পরিশ্রম। আপনার ছোট্ট একটা লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে, তাই সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।